আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন বৃত্তের অনুসিদ্ধান্ত শিখব। আমার সাথে যে বা যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে কথা লেখা ক্লিয়ার কিনা জানাবো। কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে শুরু করি। আর মনে হয় কেউ আসবে না, তাহলে শুরু করা যাক। ওকে, তো টপিকটা হচ্ছে বৃত্ত। বৃত্ত থেকে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে আমরা বেসিকটা শিখবো, ঠিক আছে? যেহেতু টপিকটা বৃত্ত অর্থাৎ সার্কেল, তাহলে আমাদের আগে জানতে হবে যে বৃত্ত আসলে কি। বৃত্ত বোঝার জন্য আমরা একটা চিত্র আঁকি। আমি একটা বিন্দু নিলাম, পয়েন্ট, একটা বিন্দু এখানে নিলাম, এখানে আর একটা বিন্দু নিলাম। এইটাকে মাঝখানে রেখে এই বিন্দুটা যদি চারদিকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরাই নিয়ে আসে, তাহলে যে চিত্রটা হবে তার নাম বৃত্ত। আর একবার একটা বিন্দু নিয়ে অপর একটা বিন্দু নিয়ে এই বিন্দুটাকে যদি মাঝে রেখে চারদিকে একবার সমান দূরত্ব বজায় রেখে ঘুরাই নিয়ে আসি, তাহলে যে চিত্রটা হবে এইটাই হলো বৃত্ত। এই যে বৃত্ত হয়ে গেল। তাহলে কি বললাম? একটি বিন্দু অপর একটা বিন্দুকে সমান দূরত্ব বজায় রেখে চারদিকে একবার ঘুরাই নিয়ে আসলে যে চিত্রটা হয় তার নাম কি? বৃত্ত। এই যে একটা বিন্দু নিলাম আর একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরাই নিয়ে আসলে এই যে ফিগারটা হলো, এর নামই কি? বৃত্ত। এখন আমাদের জানতে হবে যে বৃত্তের কেন্দ্র কি, পরিধি কি, জ্যা কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি। এই বেসিক জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে। আজকে জাস্ট আমরা সব বেসিক বিষয়গুলো শিখবো, বিভিন্ন অনুশীলন দেখবো। তাহলে ফার্স্টে দেখবো কেন্দ্র কি। এই যে মাঝখানের যে বিন্দুটা নিছিলাম এর নামই হচ্ছে কেন্দ্র, মানে যার সাপেক্ষে অন্য একটা বিন্দু ঘুরে আসে এইটাকে কেন্দ্রে রেখে, মানে মাঝখানে রেখে অপর একটা ঘুরে আসে, তাহলে এই মাঝখানের বিন্দুর নাম কি? এটা হলো কেন্দ্র। এবার আসি পরিধি। এটা তো কেন্দ্র। এখন এই বিন্দুটা যে পথে একবার ঘুরে আসলো এইটাই হলো বৃত্তের পরিধি। এটাকে বৃত্তের দৈর্ঘ্য বলা হয়, মানে বৃত্তের পরিধিকে বৃত্তের দৈর্ঘ্য বলা হয়। তাহলে পরিধিটা কি? একটা বিন্দুকে কেন্দ্রে রেখে অপর একটা বিন্দু যে পথে চলে, এই যে চলার পথটা, এই যে ঘুরে আসলো কালো যে দাগটা, এটাই হলো কি? পরিধি। এটা হলো পরিধি। পরিধি। এরপর আসি জ্যা, কর্ড, যেটা ইংরেজিতে বলা হয় কর্ড। এই পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখে, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। তাহলে পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখে, ধরেন আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে আরেকটা বিন্দু নিলাম, যোগ করে দিলাম, একটা জ্যা হয়ে গেল। তাহলে জ্যা বুঝতে পারছি। এবার আসি ব্যাস। একটা বৃত্ত আমরা আঁকলাম, বৃত্তের যে যেটা কেন্দ্র দিয়ে, যেটা তো বৃত্তের কেন্দ্র। এখন আমি এইখানে যদি একটা জ্যা অঙ্কন করি, এই যেটা কি কেন্দ্র দিয়ে গেছে না? কেন্দ্রকে কেন্দ্রে ভেদ করে গেছে না? তাহলে এইটা সম্পূর্ণটার নাম কি হবে? ব্যাস। তাহলে ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা যায়, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায়, এটা কিন্তু ব্যাস না, এটা কিন্তু ব্যাস না, বাট এইটা ব্যাস কেন? কারণ কেন্দ্র দিয়ে গেছে। এবার হলো ব্যাসার্ধ, রেডিয়াস। ব্যাসার্ধকে আমরা দুই ভাবে পড়বো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলে ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। অন্যভাবেও বলা যায় কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো বিন্দু সংযোগ রেখে, ধরেন একটা বিন্দু নিলাম আর কেন্দ্র যোগ করলে ব্যাসার্ধ পাইলাম। তাহলে এই বেসিক জিনিসটা সম্পূর্ণ আমি আবার রিপিট করে আসতে চাই, প্রথম থেকে একবার রিপিট করে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
প্রথম থেকে একবার রিপিট করি। একটা বিন্দু নিলাম, এটা হলো কেন্দ্র, এর সাপেক্ষে অন্যটা বিন্দু ঘুরাই নিয়ে আসলাম, এটা হলো বৃত্ত। এই যে ঘুরাই নিয়ে আসলাম যে পথ, এটা হলো কি পরিধি। হ্যাঁ, বৃত্তের উপর দুইটা বিন্দু নিয়ে যদি যোগ করি এটার নাম কি হবে? যা। একটা জায়গা যদি কেন্দ্র দিয়ে যায় তার নাম কি হবে? ব্যাস। আমরা যদি কেন্দ্র থেকে পরিবহন দূরত্ব নিয়ে, নাম কি হবে? ব্যাসার্ধ। তাহলে এখন কোনটা বুঝতে পারেন আমাকে বলেন। এই পর্যন্ত বুঝলে আমাদের একটু কষ্ট করে ডান লিখে জানাবেন। আমাদের বেসিক আলোচনা শেষ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র, পরিধি, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ। এখানকার কোনো টপিক যদি আপনার বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে কমেন্টে জানান, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? কোনো সমস্যা আছে কারো? ওকে, তা আমরা যে বেসিক জিনিসগুলো শিখলাম এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করা যাক। বলছে কি, প্রশ্ন একে বলা আছে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলে? তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, যেহেতু প্রশ্নটা বৃত্তের, তাহলে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। বৃত্তের কেন্দ্র ছেদকারী জায়গা কি বলে? এটা 30তম বিসিএস আসছিল। এই প্রশ্ন 2 এর অ্যান্সারটা একটু কমেন্টে জানান সবাই। প্রশ্ন 2 এর অ্যান্সারটা আমরা কমেন্টে জানাই, যে 2 এর অ্যান্সার কত হবে। প্রশ্ন 2 এর অ্যান্সার কমেন্টে জানাবো সবাই। প্রশ্ন 2 কি বলছে? বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? তো আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এখন এই কেন্দ্রকে ছেদ করে যদি একটা জ্যা অঙ্কন করি, নাম কি হবে? ব্যাস। এর নাম হবে কি? ব্যাস। প্রশ্ন 3 বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখা কি বলে? প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল। আমরা একটা বৃত্ত আঁকি, যেহেতু প্রশ্নটা বৃত্তর, একটা বৃত্ত আঁকলাম। এখন কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু সংযোগ, ধরেন একটা বিন্দু নিলাম, তাহলে পরিধির উপর বিন্দু আর কেন্দ্র যোগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার অপশন। এই পর্যন্ত কি ডান কিনা বলেন। আমি এখন বৃত্তের বিভিন্ন অনুসিদ্ধান্ত শিখব। আপনাদের ফাঁকে ছোট্ট তথ্য জানিয়ে রাখি যে যেহেতু সামনে প্রাইমারি সার্কুলার আসবে, নিবন্ধনের সার্কুলার আসবে, প্রাইমারি এবং নিবন্ধনের জন্য একটা আমরা ব্যাচ চালু করতেছি ম্যাথের, স্পেশালি শুধু ম্যাথের জন্য এবং প্রাইমারি এবং নিবন্ধনের জন্য। মাত্র 250 টাকায় ভর্তি দিতে পারবেন 22 তারিখ যদি ভর্তি হন, 22 তারিখের মধ্যে আর কি। ক্লাসটা শুরু হবে 22 তারিখ, ঈদের আগে 2টা ক্লাস হবে আর ঈদের পরে মেইন ক্লাস শুরু হবে। 500 টাকার কোর্স, মাত্র 250 টাকায় ভর্তি দিতে পারবেন। লাইভ ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, পরীক্ষা থাকবে। এখানে সকল তথ্য দেওয়া আছে, যারা ভর্তি হবেন স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। মাত্র 250 টাকায় প্রাইমারি এবং নিবন্ধনের জন্য কোর্স। ওকে, এরপরে আমরা চলে যাব অনুসিদ্ধান্তে। আজকের ক্লাসটার মেইন টপিকই হচ্ছে বৃত্তের বেসিক এবং বিভিন্ন অনুসিদ্ধান্ত, মানে বৃত্তের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন আছে, বৃত্ত কি কি নিয়ম মানে। তো ফার্স্টে আমরা বৃত্ত অঙ্কন বিষয়, মানে আমরা যদি বৃত্ত আঁকতে চাই তাহলে আমাকে কি কি মানতে হবে, আমি কি কি পারবো কি কি পারবো না। একটা সরলরেখার উপর অবস্থিত নয় এমন 3টা বিন্দু দিয়ে আপনি একটা বৃত্ত আঁকতে পারবেন। মানে একটা সরলরেখার উপর অবস্থিত নয় মানে কি, আপনি 3টা বিন্দু এমন ভাবে নিবেন যেন একটা সরলরেখার উপর না হয়। মানে এইভাবে করে নিবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 3টা এমন ভাবে নিবেন যাতে এক লাইনে না হয়। তো এই বিন্দুগুলা যোগ করে আপনি একটা মাত্র বৃত্ত আঁকতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে? প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন এভাবে আসবে যে একটি সরলরেখার উপর অবস্থিত নয় এমন 3টে বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা সম্ভব? 1টা, 2টা, 3টা না 4টা? তাহলে একটা আঁকা সম্ভব। ধরেন আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা, 3টা নিছি, এগুলো যোগ করে আমি জাস্ট একটা বৃত্ত আঁকতে পারবো। ওকে, একই সরলরেখার অবস্থিত এমন 3টে বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। মানে ব্যাপারটা এরকম, একটা সরলরেখা নিলাম, এর উপর 3টে বিন্দু নিলাম, এই 3টে বিন্দু যোগ করে আমি বৃত্ত আঁকতে পারবো না, 2টা যোগ করে আঁকতে পারবো, বাট এটাকে আমি রাখতে পারবো না বৃত্তের ভিতরে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি বৃত্ত আঁকার ক্ষেত্রে 3টে বিন্দু যদি সরলরেখার উপর নেন, ওই 3টে বিন্দু যোগ করে আপনি কখনোই বৃত্ত আঁকতে পারবেন না। আপনি 2টা যোগ করে কিন্তু পারবেন, বাট এটাকে তো রাখা গেল, মানে রেখে দিলাম, এটাকে তো অ্যাড করতে পারলাম না। আবার এই 2টা দিয়ে আঁকতে পারবো, এ বাদ পড়লো, এই 2টো দিয়ে আঁকতে পারলাম, এ বাদ পড়লো, মানে 3টা অ্যাড করে কখনোই সম্ভব হবে না। এটাও খুবই ইম্পর্টেন্ট।
দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, তাহলে এখানে একটা আপনি বিন্দু নিছেন, এখানে একটা বিন্দু নিছেন, এটা দিয়ে আপনি অনেকগুলো বৃত্ত আঁকতে পারবেন। ধরেন এটাকে পাশে রেখে একটা আঁকলেন, আবার এটাকে এই পাশে রেখে আঁকলেন বড় করে, আবার আপনি মাঝখানে রেখে অনেক বড় করে আঁকলেন, মানে এরকম অনেকগুলো আপনি ঘুরাইয়া পেঁচাইয়া অনেকভাবে আঁকতে পারবেন। ঠিক আছে, ধরেন এরকম একটা নিলেন, আপনি ফার্স্টে বড় করে পারবেন, ছোট করে পারবেন, এভাবে করে পারবেন, তারপর এইভাবে বড় করে পারবেন, অনেকভাবে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আমরা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। তাহলে একটু রিপিট করে আসি। একই সরলরেখার অবস্থিত নয় এমন তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। একই সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। আর দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে, তিনটা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝলে আমরা সামনে চলে যাব। এখন এই যে এতক্ষণ ধরে যে অনুশীলনগুলো পড়াইলাম, এটা একটু আমরা দেখে নেই এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তায় আসছে, একই সরলরেখার উপর অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে। প্রশ্ন তারা কি বলছে, যে একই সরলরেখার উপর অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে? তিনটা দিয়ে আঁকা যাবে। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে? দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অনেকগুলা বৃত্ত আঁকা যাবে। অ্যান্সার কি? অসংখ্য। ঠিক আছে, এটার অ্যান্সার দুইও হয়, হ্যাঁ দুইও দেওয়া যায়, মানে প্রশ্নটা একটু অন্যভাবে করা উচিত ছিল। একই সরলরেখার অবস্থিত নয়, আপনি এমন ন্যূনতম দুইটা বিন্দু দিয়ে বৃত্ত আঁকতে পারবেন। হ্যাঁ, এটার অ্যান্সার এই দুইটাই হবে বেশি। ঠিক আছে, দুইটা দিয়েও আঁকা যাবে। এই দুইটা নিয়ে আমি বৃত্ত আঁকতে পারলাম, কোনো সমস্যা তো নেই। তিনটা দিয়েও পারলাম, তাহলে ন্যূনতম যেতে বলছে দুইটাই বেশি প্রেফার হবে। অনেক অনেক বইতে তিনটাও দেওয়া থাকবে, বাট দুইটাই আপনি প্রেফার করবেন। হ্যাঁ, তিনটাও হবে, মানে দুইটা অ্যান্সার গ্রহণযোগ্য বেশি হবে যদি এই প্রশ্ন এরকম থাকে একদম। এমন ন্যূনতম কয়টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে? দুইটা। আবার একই সরলরেখার কথা বলছে তো, তখন তিনটা হয়, বাট অ্যান্সারটা দুইটা প্রেফার হবে বেশি। ওকে, তাহলে এই তিনটা অনুশীলন তো গেল আঁকার বিষয়। এখন আমরা চলে যাব জ্যা, ব্যাস, ব্যাসার্ধ বিষয়ে কোন সিদ্ধান্তে। জ্যা, ব্যাস, ব্যাসার্ধ বিষয়ে কোন সিদ্ধান্তে। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এটা চাকরি পরীক্ষায় কয়েকবার আসছে। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। কিরকম? একটা বৃত্ত আঁকলাম, এখন বৃত্তের ভিতরে আমি অনেকগুলো জ্যা অঙ্কন করবো। এইখানে একটা জ্যা অঙ্কন করলাম, এইখানে এক অঙ্কন করলাম, এইখানে অঙ্কন করলাম, এইখানে এইখানে। এখন এই সবগুলা জ্যায়ের ভিতরে কোন জ্যাটা সাইজে বড়? এই মাঝখানেটা, এই মাঝখানটার নাম কি? ব্যাস। তাহলে বৃত্তের ভিতরে আপনি যতগুলাই জ্যা অঙ্কন করেন না কেন, ওই ব্যাসটাই হবে সবচাইতে বড় জ্যা। এটাও চাকরি পরীক্ষায় আসছে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে কি? এগুলা মুখস্থ করার কিছু না, যে চিত্র সহকারে পড়বেন। আচ্ছা, এই এখানে একটা জ্যা অঙ্কন করলাম ধরেন 2 সেন্টিমিটার, এখানে একটা জ্যা অঙ্কন করলাম 2 সেন্টিমিটার। এই দুইটা জ্যা সমান হওয়ার কারণে কেন্দ্র থেকে এই জ্যাটা যতটুকু দূরে থাকবে, এই জ্যাটা ততটুকু দূরে থাকবে। মানে যখন বৃত্তের জ্যা দুইটা দৈর্ঘ্যে সমান হবে, তখন এরা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। এটা যদি 1 মিটার দূরে থাকে, এটা 1 মিটার দূরে থাকবে। আর একবার বোঝাই বলি, সেটা ওটা ঘুরাই আঁকি। ধরেন এখানে একটা ব্যয় আছে 1 মিটার, সরি জ্যা আছে 1 মিটার, এখানে একটা জ্যা 1 মিটারের। এখন এই জ্যাটা যদি কেন্দ্র থেকে 2 মিটার দূরে হয়, এটা 2 মিটার দূরে হবে, এরকম। মানে সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে সমান দূরে অবস্থান করে। আবার এটা ঘুরাইয়াও বলা যায়, সামনে সেটা পড়বো, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান হয়। এটা যারা বুঝিনি আর একবার, এই জ্যা সমান হওয়ার কারণে এটা যতটুকু দূরে থাকবে কেন্দ্র থেকে, ততটুকু দূরে থাকবে কেন্দ্র থেকে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা আজকে জাস্ট বেসিকটা জানবো। ঠিক আছে, আমাদের কাজ হলো আজকে বেসিক জানা, আর যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, পরিমিতি পার্টটা আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এবার আরো কিছু আমরা পড়ি। এই যে একটু আগে যে কথাটা বললাম, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা সমান, মানে আগেরটা রিভার্স। এটা বৃত্ত আঁকি। এখন এই কেন্দ্র থেকে 1 মিটার দূরে একটা জ্যা অঙ্কন করলাম।
আবার এখান থেকে এই পাশে 1 মিটার দূরে একটা জ্যা অঙ্কন করলাম। তাহলে দেখেন আমি সমুদ্রবর্তী মানে সমান দূরে দুইটা জ্যা অঙ্কন করছি। তাহলে এই যে যতটুকু হবে এটা ততটুকু হবে, মানে সমুদ্রবর্তী কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুইটা জ্যা পরস্পর সমান হবে। কেন্দ্র থেকে এইটুকু দূরে থাকলে মানে 1 মিটার দূরে যদি থাকে বা 2 মিটার যাই বলেন, দূরত্ব যদি সমান হয় তাহলে জ্যা দুটাও সমান হবে। সমান দূরে সমান জ্যা থাকে, আবার সমান জ্যা সমান দূরে থাকে, এরকম কথা যদি সংক্ষেপে বললেন। বৃত্তের যে কোনো জ্যায়ের উপর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। আচ্ছা আমি একটা বৃত্ত অঙ্কন করি আগে, এটা বৃত্তের কেন্দ্র। এখন একটা জ্যা অঙ্কন করলাম, এই জ্যায়ের উপর যদি লম্ব আঁকি এটা কেন্দ্র দিকে চলে, কেন্দ্রগামী হবে। আর একবার দেখেন, একটা জ্যা অঙ্কন করলাম, এই জ্যায়ের উপর লম্ব আঁকলে লম্বটা কেন্দ্রের দিকে দৌড় দিবে, কেন্দ্রের দিকে যাবে আর কি, সেটাই বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট। বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে মানে সমান দুই ভাগ করলে ছেদ বিন্দুটা বৃত্তের কোথায়? কেন্দ্রে হয়। কেন হয় দেখেন, একটা জ্যা অঙ্কন করলাম, এখন এই জ্যাটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করাই তাহলে এই দুইটা জ্যা মিলিত হবে বৃত্তের কেন্দ্রে আইসা। সেটাই বলছে যে বৃত্তের দুটি জ্যা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে দুই ভাগে ভাগ করে তাহলে ছেদ বিন্দুটা মানে এরা মিলিত হবে বৃত্তের কেন্দ্রে। ব্যাপারটা যদি এরকম হয়, ধরেন এখানে একটা জ্যা আছে, এখন এই জ্যাটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে কি আর বৃত্তের কেন্দ্রে যাবে? যাবে না। এবং এই দুইটা জ্যা তো সমদ্বিখণ্ডিত হইল না। হ্যাঁ, সমদ্বিখণ্ড হইতে হইলে আপনার অবশ্যই কেন্দ্র দিয়ে যাইতে হবে দুইটা জ্যা। তাহলে আমি কি বললাম কথাটা আরেকবার দেখেন, এই 5 নাম্বার আরেকবার দেখেন, যে আমরা একটা বৃত্তের দুইটা জ্যা যদি পরস্পর সমদ্বিখণ্ডিত করাই তাহলে ছেদ বিন্দু হবে বৃত্তের কেন্দ্রে। তাহলে 6 নাম্বারের আনসার কত কমেন্টে জানান, প্রশ্ন 6 এর আনসার কমেন্টে জানান। প্রশ্ন 6 এর অ্যান্সারটা কমেন্টে জানাই। প্রশ্ন 6 এর অ্যান্সারটা কমেন্টে জানাই। কি বলছে? বৃত্তের দুটি ব্যাস পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ছেদ বিন্দুর অবস্থান কোথায়? এই ব্যাস ব্যাস আর জ্যা তো একই কথা। যেহেতু সমদ্বিখণ্ডিত করলে কেন্দ্র দিয়ে যায়, আর কেন্দ্র দিয়ে যে জ্যাগুলো যায় তার নামই তো ব্যাস। তাহলে দেখেন এখানে কি বলছে, বৃত্তের দুটি ব্যাস, একটা ব্যাস আঁকলাম, এখানে আর একটা ব্যাস আঁকলাম, সমদ্বিখণ্ডিত করছে, সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে ছেদ বিন্দুর অবস্থান কোথায়? বৃত্তের কেন্দ্রে। এটাই হচ্ছে গ নাম্বার আনসার। ঠিক আছে? তাহলে ধরেন আপনি এই প্রশ্ন জীবনে পড়ে যান নাই পরীক্ষা হলে, বাট আপনি এই কথা অনুযায়ী চিত্র আঁকলে তো পাওয়া যাচ্ছে না আনসার। এ কি মুখস্থ করার বা বারবার পড়ার কিছু আছে? খুবই ইজি জিনিস। এই যে দেখেন, একটা বৃত্ত আঁকলাম, দুইটা ব্যাস আঁকলাম, এরা সমান দুই ভাগে ভাগ করছে, কোথায় গিয়ে করছে? এই কেন্দ্রে গিয়ে করছে। এ তো সবাই পারার কথা। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলিউশন করব। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি? 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে। এগুলো নিবন্ধন প্রাইমারি বিসিএস প্লিতে, যেমন একটা বিসিএস এর কোশ্চেন হুবহু কমন পাবেন, অনেকগুলো হুবহু চলে আসবে। ওকে, এগুলো আমাদের সম্পূর্ণ লেকচার শিটে খুব সুন্দর করে আমরা দিছি। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, এই যে সুন্দর করে বৃত্তের চিত্র ফিগার সহ, হ্যাঁ জ্যামিতির সব ফিগার সহ আমাদের এই শিটে দেওয়া আছে, বেসিক টেকনিক সব দেওয়া আছে। আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা এগুলো পাবেন। তো যাই হোক, এই বিষয়ে পরে কথা বলি, আগে টপিকটা শেষ করি আমরা। তো এখানে বলছে কি, বৃত্তের সমান জ্যা, একটা বৃত্ত আঁকলাম, এখন এখানে একটা জ্যা নিলাম ধরেন 5 সেন্টিমিটার, তাহলে এই পাশে আরেকটা জ্যা নিলাম 5 সেন্টিমিটার, মানে এই দুইটা জ্যা সমান। এই দুইটা জ্যা সমান হওয়ার কারণে কেন্দ্র থেকে এরা সমান দূরে থাকবে, মানে এইটা যতটুকু ডিস্টেন্সে থাকবে, এইটা ততটুকু ডিস্টেন্সে থাকবে, তাহলে কি হবে? সমুদ্রবর্তী। ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বলছে কি, এবিডি বৃত্তে এবি এবং সিডি দুইটা সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটা বৃত্ত আঁকি আগে। এটা বৃত্ত আঁকলাম মোটামুটি, যদিও খুব ভালো হয় নাই। আচ্ছা, বৃত্তটার নাম কি বলছিল? এবিডি। ঠিক আছে, বৃত্তের নাম কি? এবিডি। আচ্ছা যাই হোক, বৃত্তটার নাম পাইলাম এবিডি। এখন এবি আর সিডি দুইটা সমান জ্যা, আমরা দুইটা সমান জ্যা অঙ্কন করলাম। ধরেন এখানে একটা জ্যা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি। আর একটা জ্যা অঙ্কন করলাম, নাম দিলাম সিডি, সি ডি। এখন বলছে কি, পরস্পর পি বিন্দুতে ছেদ করছে, এই দুইটা এখানে পি বিন্দুতে ছেদ করছে। তো বলছে কোনটা সত্য? এখন দেখেন,
সমান সমান দুইটা জ্যা যদি পরস্পর ছেদ করে তাহলে খণ্ডিত অংশগুলা পরস্পর সমান হয়। এই দুটো যখন জ্যা ছেদ করলো তাহলে খণ্ডিত অংশ কি, মানে এটা একটা অংশ এটা একটা অংশ, এই যে পিবি আর এই পিডি এরা সমান হবে। কেন? কারণ সমান দুইটা জ্যা যখন পরস্পর ছেদ করে তখন দুইটা খণ্ডে ভাগ হয়ে যায়, এখানে একটা খণ্ড এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড এখানে একটা খণ্ড, তাহলে এই খণ্ড আর এই খণ্ড সমান হবে, আবার এই খণ্ড আর এই খণ্ড সমান হবে। দেখেন এই যে পি এ আর পিসি সমান হবে, সেটা কিন্তু অপশনে নাই, সেটা থাকলে আপনি দাগাইতে পারতেন, বাট এইটা হবে আনসার। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতেছি। এবি একটা জ্যা, সিডি আর একটা জ্যা, দুইটা কিন্তু সমান জ্যা, পরস্পর বিন্দু ছেদ করছে। এখন দুইটা সমান যে যখন পরস্পর ছেদ করে তখন খণ্ডিত অংশগুলো সমান হয়, এই খণ্ড আর এই খণ্ড সমান হবে, তাহলে পি এ আর পিসি সমান হবে, এটা অপশনে থাকলে অ্যান্সার দিতে পারতাম, নাই। আবার পিবি আর পিডি সমান হবে, যা অপশনে আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই চিত্রটা আরেকবার আমি দেখাই, ছোট করে একটু দেখাই। এই পাশে এবি একটা জ্যা, সিডি আর একটা জ্যা, পিবি নিতে ছেদ করছে, ধরেন এবি আর সিডি। এখন তাহলে এই পি এ আর পিসি সমান হবে, আবার পিডি আর পিবি সমান হবে। এই পিডি পিবি অপশনে আছে, এটা অপশনে নাই, থাকলে আমরা দিতে পারতাম। এই পর্যন্ত ডান কিনা? আমাদের আরো অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, আরো সময় লাগবে, ক্লাস আরো বড়, আরো টাইম লাগবে। তো যারা স্পেশালি প্রাইমারি এবং নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাদের 22 তারিখের ব্যাচটা এনরোল করতে পারেন, আশা করি হতাশ হবেন না। এবার আসি চাপ। চাপ খুবই ইম্পর্টেন্ট, মানে মারাত্মক ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, আমরা আজকে ভালো করে শিখব। চাপ, চাপটা কি? চাপ হলো বৃত্তের পরিধির কোনো একটা অংশ, যে কোনো একটা অংশ, একটা বৃত্ত আমরা রাখলাম, এটা বৃত্ত হয়েছে কিনা? হয়েছে। এখন ধরেন আমি মন চাইলো এইখান থেকে এই অংশটুকু আমি কেটে নিব, এই ধরেন এ বি, তাহলে এই এ বি যেটা আমি যদি কালার যদি করি, এই যে এই কালারিং যেটা আছে এটা একটা কি হয়েছে? চাপ হয়েছে, কারণ আমি পরিধির একটা অংশ কেটে নিছি বা চিন্তা করছি। এখন আপনি যখন বৃত্তে একটা জ্যা মানে একটা চাপ অঙ্কন করতে যাইবেন, অটোমেটিক আর একটা চাপ তৈরি হয়ে যাবে। মানে আপনি যখন বৃত্তে একটা চাপ নিবেন, অটোমেটিক আর একটা চাপ তৈরি হয়ে যাবে। এই দেখেন আপনি এখান থেকে এই পর্যন্ত একটা চাপ নিছেন, তাহলে নিচে আর একটা চাপ তৈরি হয়ে গেছে। এই চাপটা কি বড় না? তাহলে এর নাম হচ্ছে অধি চাপ। অধি বড় মানে অধি চাপ, আর এই ছোট চাপটার নাম হচ্ছে উপচাপ। এখন আমরা এখান থেকে দুইটা হাই ভোল্টেজ তথ্য শিখবো, যেটা নিবন্ধন পরীক্ষায় দুইটাই আসছে এবং আবারও সামনে আসতে পারে। তাহলে আপনারা ফার্স্টে দেখতেন চাপ কি? চাপ হইলো পরিধির একটা অংশ, আমি যখন একটা চাপ অঙ্কন করবো নিচে আরেকটা চাপ তৈরি হবে। যদি বড় চাপ থাকে তার নাম হবে অধিচাপ, আর ছোটটার নাম হবে উপচাপ। এখন বড় চাপের মধ্যে সবসময় ছোট কোণ হয়, মানে সূক্ষ্ম কোণ হয়। কিরকম? তাহলে এখানে একটা বিন্দু নিয়ে আমি একটা কোণ আঁকতে চাই আমি, সাপোজ। তাহলে বড় চাপের ভিতরে ছোট কোণ হয়, এই কোণটা কিন্তু 90 ডিগ্রির ছোট, তার মানে সূক্ষ্ম কোণ। তাহলে বড় চাপে ছোট কোণ হয়। আবার আপনি যে ছোট চাপে কোণ আঁকতে চান, তখন এখানে একটা বিন্দু নিয়ে কোণ আঁকলেন, এই কোণটা কিন্তু বড়, মানে স্থূল কোণ। 90 ডিগ্রি বড়, কিন্তু 180 ছোট, চেহারাই কিন্তু বড়। তাহলে ছোট চাপের মধ্যে বড় কোণ হয়, একদমই ইজি মনে রাখা। বড় চাপে মানে অধিচাপ মানে বড়, তাহলে বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয়, ছোট চাপে বড় কোণ উৎপন্ন হয়। এর বাইরে কিছু দরকার নেই আমার জানা। আমি চাকরির পরীক্ষা দিব, আমার একদম যদি এই বাচ্চাদের মতো সব আমার লাগে, কিছুই হবে না। আমার যেটা পরীক্ষিত মানে দুটো চৌম্বক তথ্য, মানে পরীক্ষার জন্য মাস্ক বি পড়তে হবে আমাদের। তাহলে বৃত্তের অধিচাপ অবশ্যই ফিগার ড্র করে পড়বেন। এই যে বড় চাপের মধ্যে কোণ আঁকলে সেটা ছোট হয়ে যায়, মানে সূক্ষ্ম কোণ হয়ে যায়। আবার ছোট চাপের মধ্যে যদি কোণ আঁকি বড় হয়ে যায়, স্থূল কোণ হয়ে যায়। তেমন পরীক্ষায় বসে কি কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্ম কোণ। তাহলে 11 নম্বরের অ্যান্সার কি হবে বলেন তো? প্রশ্ন 11, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, মানে সর্বশেষ নিবন্ধন। বলেন। আঠারোর অ্যান্সার কত? 11-র অ্যান্সার কত? দুঃখিত।
11 এর অ্যান্সার কত? ওকে, গুড, ধন্যবাদ। অ্যান্সার কি? স্থূলকোণ মানে কেন? উপচাপ মানে ছোট কোণে বড় কোণ হবে, ছোট চাপে বড় কোণ হবে, মানে স্থূলকোণ হবে। এবার আমরা চাপ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত শিখবো, খুবই ইম্পর্টেন্ট। চাপ বিষয়ক অনুসিদ্ধান্ত। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমরা চিত্র সহকারে মানে মুখস্থ করবো না, আগে চিত্র বুঝবো। একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ। এখন ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত একটা চাপ নিয়ে নিলাম, ঠিক আছে। আমি চাপটা একটু সুন্দর করে এখানে এঁকে ফেলি বোঝানোর জন্য, মানে কেন্দ্রের কোণ নেওয়ার জন্য। মানে চাপ কিন্তু এই ভিতরে না, চাপ কিন্তু আমার এই থেকে এই পর্যন্ত, বাট আমি কোণগুলো দেখানোর জন্য পয়েন্ট নিয়ে কোণ আঁকতেছি। মানে কথাটা বুঝবেন আমার, চাপ কিন্তু এই যে কালো কালের এইটা, এগুলো কি তাইলে এখানে একটা বিন্দু নিয়ে আমি কোণ বানাইছি, আবার এখানে কেন্দ্রের সাথে কোণ নিছি আর কি। তো আমাকে বলা হয়েছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রের কোণ, এই যে কেন্দ্রের যে কোণটা, এই যে কেন্দ্রের যে কোণ উৎপন্ন হচ্ছে জানলাম কেন্দ্রের কোণ, এটা হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধির সাথে 3টা কোণ উৎপন্ন হবে। এই যে পরিধি, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। এখন বলা হয়েছে এই কোণটা এদের দ্বিগুণ, মানে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় এটা হবে 100 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হবে 180 ডিগ্রি, এরকম আর কি। মানে এই কেন্দ্রের কোণটা পরিধির সাথে যে কোণগুলো আছে তার দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটার নাম পরিধিস্থ বলা হয় বা বৃত্তস্থ বলা হয় অনেক সময়। পরিধিস্থ আর বৃত্তস্থ একই কথা, মানে এই কোণগুলোর দুইটা নাম, পরিধিস্থ কোণ বলা হয়, বৃত্তস্থ কোণ বলা হয়, ঠিক আছে। কটা নাম? দুইটা নাম, পরিধিস্থ বা বৃত্তস্থ। ওকে, তাহলে আমরা পাইলাম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রের কোণ পরিধির দ্বিগুণ, এবং বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণগুলো পরস্পর সমান। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে দুইটা তথ্য আমরা পাইছি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রের কোণ পরিধির দ্বিগুণ, আবার কেন্দ্রের কোণ পরিধির দ্বিগুণ, এটা উল্টায় ভাবে বলা যায় পরিধির কোণ কেন্দ্রের অর্ধেক, একই কথা। আর এটা পড়ছি কি আমরা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা মানে পরিধিস্থ কোণগুলা পরস্পর সমান, এটা যদি 50 হয় এটা 50, এরকম আর কি। 3 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার চাকরি পরীক্ষাতে আসছে, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে প্রাইমারিতে। অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, মানে এরকম আসে। অর্ধবৃত্তস্থ কোণ কি এমন কোণ? অর্ধবৃত্তস্থ মানে কি? এটা বৃত্তের অর্ধেক নেন, বৃত্তের অর্ধেক নিলাম। এই অর্ধেক বৃত্তের ভিতরে যদি আমি কোণ আঁকতে চাই, এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। এই যে 90 ডিগ্রি, 90, এটা আপনি ঘুরে এরকম করেন তাহলে 90 ডিগ্রি হয়ে গেছে। মানে অর্ধের বৃত্তের ভিতরে কোণ আঁকলে সেটা 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, এই আর কি। প্রশ্ন 12তে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধির কত গুণ? দ্বিগুণ। 13 নাম্বার অ্যান্সারটা কমেন্টে জানাবো। একই চাপের উপর দণ্ডায়মানটা পরিধিস্থ কোণ হবে, পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? এই 13 নাম্বারের অ্যান্সার কি হবে? প্রশ্ন 13 এর অ্যান্সার কি হবে? প্রশ্ন 13 এর অ্যান্সার জানাবো সবাই। কি বলছে? পরিধিস্থ কোণ 60 ডিগ্রি হলে কেন্দ্রের কোণ কত? কেন্দ্রের কোণ পরিধির দ্বিগুণ না, তাহলে 120 ডিগ্রি। এগুলো কিন্তু প্রাইমারিতে আসে। বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণ, মানে খুবই ইম্পর্টেন্ট। তো কেন্দ্রের কোণ দেওয়া আছে, আমরা আগে বৃত্তচাপের বৃত্তস্থ কোণ বের করি। বৃত্তস্থ কোণ কত হবে? এই কেন্দ্রের কোণ যা হবে পরিধির কোণটা বা বৃত্তস্থ কোণটা তার অর্ধেক, তাই না? মানে 30-এর অর্ধেক মানে 15 ডিগ্রি হবে। যারা এটা বুঝি না আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ।
কেন্দ্রের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এই বৃত্তস্থ কোণটা কত হবে? এই 2 ভাগ হয়ে যাবে, তাহলে 15 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণটা 15 ডিগ্রি, এটা তো আমরা বুঝতে পারতেছি। এখন বৃত্তস্থ কোণের পূরক কোণ মানে 15 ডিগ্রি পূরক কোণ কত? দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হইলে একটা অপরটার পূরক কোণ। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 15 ডিগ্রি বিয়োগ করি তাইলে তো হয় কত? 75 ডিগ্রি। আনসার হচ্ছে 75 ডিগ্রি। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে লজিক্যাল। কি বলছে ব্যাপারটা? লজিক্যাল না, মানে ইম্পর্টেন্ট আর কি। কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি পাইলাম, ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণ। তো আগে বৃত্তস্থ কোণ বের করা লাগবে না? কেন্দ্রস্থ কোণ 30 হইলে বৃত্তস্থ কোণের অর্ধেক 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 75 ডিগ্রি। কথা বুঝতে পেরেছে? 15 ডিগ্রি কোণের পূরক কোণ 75 ডিগ্রি। কেউ যদি না বোঝেন তাহলে আমাকে বললেন। 16 নম্বরে বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে 90 ডিগ্রি। আমরা জানি যে একটা বৃত্তের অর্ধেক যদি থাকে তার ভিতর যদি আমরা কোণ আঁকতে চাই সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে? কোন বৃত্তের কেন্দ্র হইল ও, এ পি বি 3টি পরিদস্থ বিন্দু, এবং এ পি বি 90 ডিগ্রি হলে এ ও বি কত? মানে এটা ধরেন আপনি জীবনে করেন নাই, আপনি কি করবেন? চিত্র আঁকবেন। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? কোন বৃত্তের কেন্দ্র ও, একটা বৃত্ত আঁকলাম, কেন্দ্র হইল ও। আচ্ছা, এ পি বি 3টা পরিদস্থ বিন্দু, তাহলে এটা ধরেন এ, এটা ধরেন পি, এটা বি, 3টা পরিধির উপর বিন্দু। এ পি বি 90 ডিগ্রি, এ পি বি 90 ডিগ্রি, মানে এইখান থেকে যদি আমি একটা কোণ আঁকি এই পর্যন্ত 90 ডিগ্রি, তার মানে এই বৃত্তের কোণটা অর্ধেক, মানে এই কোণটা অর্ধেক বৃত্তের ভিতরে আঁকা হয়েছে যেহেতু 90 ডিগ্রি। এ ও বি চাইছে, এ ও বি মানে এই কোণ, তাহলে এই কোণটা কত? এইখানে এই কোণটা কত? এই ওর সাথে একটা কোণ আছে 180 ডিগ্রি। আনসার 180 ডিগ্রি। যারা এটা বুঝি না আমি আরো সহজে বুঝিয়ে দিচ্ছি, এটা লাগেও না আমাদের, ওটা লাগেও না। দেখেন আমি আরো সহজে বুঝিয়ে দিচ্ছি এটা। ধরেন আমি একটা জীবনে চোখে দেখি না এই প্রশ্ন, কোনো সমস্যা নেই। আমি একটা বৃত্ত আঁকবো, এ একটা বিন্দু, পি একটা বিন্দু, বি একটা বিন্দু, আর ও হইলো বৃত্তের কেন্দ্র। এখন এ ও বি চাইছে, এ ও বি মানে এইখানে কোণ চাইছে, এই ওর সাথে কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ, মানে সরল কোণ। তো এর কি ঝামেলা কি? এ ও বি এই কোণটা 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। আর এটা কেন দেওয়া আছে? এটা দ্বারা বুঝাইছে যে এখানে একটা অর্ধেক বৃত্তের ভিতর কোণ আঁকা আছে 90 ডিগ্রি। এ ও বি এই 3টে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত না, তো একই সরলরেখার উপর অবস্থিত হলে এখানে কি কোণ উৎপন্ন হবে? সরল কোণ উৎপন্ন হবে। 17 টান কিনে বলেন। 17 টান হলে আমাদের আরো কিছু টপিক আছে, শেষ করতে হবে। আমাদের 4 যোগ প্রায় শেষ, দ্রুত শেষ করবো। আমাদের আরেকটা স্পর্শকের ছেদক নিয়ে একটা টপিক আছে, তাইলে শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে বৃত্ত শেষ আমাদের। এটা আসলে ফ্রি ক্লাস না, বাট আমাদের যেহেতু শেষের দিকে একটা ক্লাস বাইরে নিলাম আমরা আর কি। এবার চলে যাব ছেদক আর স্পর্শক। আগে স্পর্শক শিখাবো। একটা বৃত্ত আঁকলাম, একটা বৃত্ত আর একটা সরলরেখা যদি একটা সেট বিন্দু থাকে, ধরেন এটা একটা বৃত্ত, এটা সরলরেখা এরকম ঘেসে গেল, তাহলে এই বৃত্তটার সাথে সরলরেখাটা একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এর নাম স্পর্শক। স্পর্শক, স্পর্শক, স্পর্শক। তাহলে একটা বিন্দু আর একটা সরলরেখা যদি একটা ছেদ বিন্দু থাকে তার নাম কি? স্পর্শক। ওকে, এবার আসি ছেদকে। তাহলে ছেদক কি? একটা বিন্দু একটা সরলরেখার দুইটা ছেদ বিন্দু থাকে, কারণ এই যে এটা হলো ছেদক, কারণ এখানে একবার ছেদ করছে, এখানে একবার ছেদ করছে, এগুলো সব ছেদক। সব ছেদক, কারণ দুইটা করে ছেদ বিন্দু, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। আর এটা স্পর্শক, এটা স্পর্শক, এটা স্পর্শক। তাহলে স্পর্শকের সাথে বৃত্তের একটা কানেকশন থাকে, আর ছেদকের সাথে বৃত্তের দুটো কানেকশন থাকে। আর কোনো ঝামেলা আছে এখানে? বলেন, আর কোনো ঝামেলা আছে কিনা? নাই। এবার আমরা স্পর্শক বিষয়ক গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত শিখব। বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক টানা যায়, এটা তো সত্য কথা। একটা বৃত্ত আমরা নিলাম, কারণ এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আপনি একটা স্পর্শক টানতে পারবেন। তাহলে একটা বিন্দুতে একটা স্পর্শক টানা যায়, সোজা হিসাব।
স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, মানে স্পর্শ বিন্দু হইলে এইটা, আর এটা হলো স্পর্শক, এর উপর লম্ব হলে কেন্দ্রের দিকে যাবে, সেটা বোঝাইছে। আবার ধর এটা স্পর্শ বিন্দু, এটা স্পর্শক আঁকলাম, এখান থেকে লম্ব হলে কেন্দ্রগামী, আর কিছুই না। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা আমরা বৃত্ত আগে তো আঁকি, তারপর যা হয় দেখবো। এটা হলো কি, এটা বিন্দু, এটা স্পর্শক টানলাম, হ্যাঁ, আর স্পর্শ বিন্দুকে একটা ব্যাসার্ধ নিলাম, তাহলে এই ব্যাসার্ধের উপরে এই স্পর্শটা কিন্তু লম্ব, স্পর্শকটা স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধের উপর লম্ব, দেখেন এদিকে লম্ব, আমি যদি এটা ঘুরাই দিই এখন লম্ব হয়ে গেছে, এটা লম্ব। যারা আমার কথা বুঝেন নাই কোনো সমস্যা নেই, আমি আরেকবার বুঝি। ধরেন এখানে একটা বিন্দু নিয়ে একটা স্পর্শক টান দিলাম, আমি এভাবে, আমি স্পর্শ বিন্দুগমে একটা ব্যাসার্ধ নিব, স্পর্শ বিন্দুতে এইখানে দেখি আমরা ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধের উপরে এই স্পর্শকটা লম্ব হবে, সেটা বোঝাইছে আমাকে। 4 নাম্বার, যাদের কাছে আমাদের লেকচার শিট আছে, 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন। প্রশ্ন 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন 4 তো না, মানে অনুসিদ্ধান্ত 4 কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কয়েকবার পরীক্ষাতে আসছে। বৃত্তের বহিস্থ মানে বাইরের যে কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা যায়। তো আমরা এই বৃত্তের বাইরে একটা বিন্দু নিলাম, এখান থেকে একটা স্পর্শক পাবো, এখান থেকে একটা পাবো, এর বাইরে আমি পাবো না। তাহলে এখানে একটা বিন্দু নিলাম বৃত্তের বাইরে, তাহলে এখানে একটা স্পর্শক পাবো, এখান থেকে স্পর্শক পাবো, শেষ। তাহলে বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে দুটো স্পর্শক পাবেন, এর বেশি পারবেন না। এর বেশি যদি আপনি আঁকতে চান সেটা ছেদক হয়ে যাবে। এবং ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুর দূরত্ব সমান, হ্যাঁ, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান। প্রশ্ন সমাধান করতে লাগে এগুলো। তাহলে কি পাইলাম, বৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা যাবে এবং স্পর্শ বিন্দু থেকে এই দূরত্বগুলো সমান হবে স্পর্শকের। এতক্ষণ আমরা কথা বলছি একটা বৃত্ত নিয়ে, একটা বৃত্তের স্পর্শ ছেদক নিয়ে। এবার দুইটা বৃত্ত যদি ছেদ করে, মনে রাখবেন দুইটা বৃত্ত দুই ভাবে ছেদ করতে পারে, অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। কিরকম, ধরেন বড় একটা বৃত্ত, এটা ছোট একটা বৃত্ত, এটা হলো বহিঃস্পর্শ করছে, এই বৃত্তটার সাথে এই বৃত্তটা বহিঃস্পর্শ করছে। আর ঘটনা যদি এরকম হয়, এটা হলো অন্তঃস্পর্শ বলা হয়। দুটো বিন্দু পরস্পর স্পর্শক করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ হবে, মানে একই রেখায় হবে। কিরকম, এটা এই প্রথম মানে বড় বৃত্তটার কেন্দ্র, ছোট বৃত্তটার কেন্দ্র, এটা হলো স্পর্শ বিন্দু। তাহলে এই 3টা পয়েন্ট, অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্র, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এবং এদের স্পর্শ বিন্দু কিন্তু একই সরল রেখায়, এই জন্য বলা হয় সমরেখ। আমি যখন জ্যামিতির প্রথম ক্লাস নিয়েছি তখন বলছিলাম সমরেখ বিন্দু হইলো যদি একই সরলরেখার উপর অনেকগুলো বিন্দু অবস্থিত হয় তাদেরকে বলা হয়। ওকে, এটা খেয়াল করেন, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দূরত্ব বিদ্যুতের ব্যাসার্ধের সমষ্টির সমান। মানে এই ঘটনাটা বুঝাই বলি, এর মুখস্থ করার কিছু নেই। তখন এইটুকু 5 আর এইটুকু 3। এখন আপনাকে যদি বলি যে আপনি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন, কি হবে, তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যোগ করলেই হবে, তাহলে 8 হবে আনসার। মানে আরেকবার দেখাই তাহলে, না দেখেন, এইটুকু কি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরেন R1, আর এইটুকু কি R2। এখন আপনি যদি এই কেন্দ্র থেকে এই কেন্দ্রে যাইতে চান তাহলে কি করতে হবে, R1 আর R2 যোগ করতে হবে। সেজন্য বলা হয়েছে দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধের বিয়োগফলের সমান। বিষয়টা আমরা চিত্র সহকারে দেখবো, কোনো কিছু মুখস্থ করার আমাদের দরকার নাই। আচ্ছা, এইটুকু কি বড় বৃত্তের ব্যাসার্ধ কত, ধরেন আমি ধরলাম 10, আর এইটুকু কি ছোট বৃত্তের ব্যাসার্ধ, ধরেন আমি ধরলাম 2। এখন আপনাকে যদি বলি যে এইখান থেকে আপনি এই কেন্দ্র পর্যন্ত যাবেন, তাহলে কি সম্পূর্ণ ব্যাসার্ধ থেকে আপনি এই ব্যাসার্ধটুকু বিয়োগ করলে বুঝতে পারবেন 8 হচ্ছে আনসার। আর একবার দেখি তাহলে চিত্র সহকারে। আপনি এই কেন্দ্র থেকে এই কেন্দ্রে যাবেন, এখন এই পুরোটা কত, R1 প্রথম বৃত্তের ব্যাসার্ধ, পুরোটা থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুকু বা এইটুকু, এখান থেকে এই পাশ থেকে বিয়োগ করে দেন, তাহলে এইটা থাকবে। এই সম্পূর্ণটা থেকে খেয়াল করেন, এই সম্পূর্ণটা থেকে আমি এইটুকু যদি বাদ দেই তাহলে কি হবে, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পেয়ে যাব। দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করে কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সরলরেখা কেমন, সরল লেখা হবে, মানে এটা কথা বলছে। দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করলো
তাহলে কেন্দ্রদ্বয়, এটা বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ যাই করুক সরল রেখা হবে, আর এই স্পর্শ বিন্দু এটা কি হবে, একই সরল রেখার উপর হবে। এটা যদি আমি অন্তঃস্পর্শ দিয়ে বুঝাই, এখানে এখানে স্পর্শ কিন্তু অন্ত না বই বলা নাই, বাট তাও কোনো সমস্যা নেই, একই কথা। এই কেন্দ্র এবং এই তিনটে বিন্দু একই সরল রেখার উপর হবে। অ্যান্সার কি সরল রেখা। তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2004 সালে আসছে। এইটুকু বুঝতে পারছে কিনা, আমাদের ছোট একটা টপিক আছে, তাইলে শেষ। তাহলে প্রাইমারি ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে আগামী 22 তারিখ থেকে, মাত্র 250 টাকা। আপনি একটা বড় একটা কোর্স করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, পিডিএফ পাবেন। এই ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার হইলে আমাদের আর একটা টপিক আছে, সেটা আমি কোথায় আছে দেখি। বৃত্তস্থ চতুর্ভুজ, মানে আমরা যদি বৃত্তের ভিতরে চতুর্ভুজ আগে কি হবে না হবে। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়তক্ষেত্র, এটা পরীক্ষায় আসে যে বৃত্তস্থ সামান্তরিক কি, আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র? আপনি যদি বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকতে জানেন যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে সামান্তরিকটা এরকম হয়ে যাবে, মানে বৃত্তের বাইরে চলে যাবে। তাহলে বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকতে হলে এই যে বাহুগুলো সমান লাগবে, এরকম লাগবে। মানে সোজা কথায় বৃত্তের ভিতরে এরকম বাঁকা চিত্র আঁকা যায় না। সামান্তরিক মানে কি, যে একটা কোণা করে থাকে, তাই না? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি না। তাহলে এই আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিক। তাহলে আমরা বৃত্তের ভিতরে যদি সামান্তরিক কাটি, সেটা হলো কি, আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রটা কিন্তু একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক, হ্যাঁ, বর্গ একটা সামান্তরিক। এখন আমরা যদি বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকতে চাই, সেটাকে আয়তক্ষেত্র রাখতে হবে, কারণ আপনি বাহুগুলো যখন সমান করবেন সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহু সমান, এটা বৃত্তের যদি ট্রাপিজিয়াম আঁকে, এই যে এরকম করে ট্রাপিজিয়াম আঁকি, বৃত্তটা ভালো হয় নাই, এখানে দেখেন ট্রাপিজিয়াম আঁকি, হ্যাঁ, ট্রাপিজিয়ামের এই তির্যক বাহুগুলো সমান হবে, মানে বৃত্তের ভিতরে ট্রাপিজিয়াম আঁকলে এই দুইটা বাহু সমান হবে, সেটা বুঝাইছে। এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই জায়গায় রাখেন। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ 180 ডিগ্রি। কারণ এই চতুর্ভুজটার এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? বৃত্তের ভিতরে বর্গ আঁকা যায়, আয়ত আঁকা যায়, ট্রাপিজিয়াম আঁকা যায়, বাট রম্বস আঁকা যায় না, সামান্তরিক আঁকা যায় না। দেখেন রম্বস কি, একটু বাঁকা চিত্র, বাঁকা চিত্রগুলো বৃত্তের ভিতরে আঁকা যায় না। আর আপনি বৃত্তের ভিতরে কি বর্গ আঁকতে পারবেন, সামান্তরিক আঁকতে পারবেন, ট্রাপিজিয়াম আঁকতে, সরি সামান্তরিক বলতে আয়তক্ষেত্র আঁকতে পারবেন, ট্রাপিজিয়াম আঁকতে পারবেন, বাট এটা পারবেন না। মানে এই বাঁকা দুইটা চিত্র আঁকা যায় না ওখানে। বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণের পরিমাণ কত? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180। তাহলে 180 থেকে একটা বিয়োগ করলে আর একটা পাবো। পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আসছিস। এই পর্যন্ত বুঝলে ডান লেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর একটু দ্রুত শেষ করছি, কারণ ফোনে চার্জ শেষ, অফ হয়ে যেতে পারে ফোন। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য স্পেশাল একটা ম্যাথ ব্যাচ, মাত্র 250 টাকা ভর্তি হতে পারবেন। যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, এখানে সকল তথ্য দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে। যারা পেইড ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন, আজকে একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। আপনাদের কোর্স দিয়ে দ্রুত শেষ হয়ে যাবে, খুব দ্রুত। বুঝতে পারছি কিনা? কোনো কোয়েশ্চেন, কোনো ঝামেলা আছে কারো? ওকে, ভালো থাকেন সবাই। আর আমাদের বেসিক ম্যাথের কোর্সে ভর্তি হলে এই শীটটা আপনারা পাবেন। এখানে সকল জিনিসগুলো বেসিক শর্টকাট সব দেওয়া আছে, যে বেসিক এবং শর্টকাট টেকনিক সম্বলিত সব জিনিসের বেসিক দেওয়া। এই দেখেন রিটার্ন নিয়ম, নিচে শর্টকাটে কিভাবে সমাধান করবেন। হ্যাঁ, রিটার্ন নিয়ম এই যে পুরো দেখেন, সম্পূর্ণ একটা রিটার্ন করছি আমরা, তারপর শর্টকাট, যে বীজগণিতের বেসিক কোথায় কি করা যায়। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।